হ্যালো স্টুডেন্টস, আজকে আমি ক্লাস 9-এর ইতিহাস বিষয়ের উপর আলোচনা করব। আলোচনার আগে কয়েকটি কথা বলি। তোমরা ভিডিও দেখছো, তোমরা ভিডিও দেখে আশা করি বুঝতে পারছো। তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব, অনেকেই ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করা হয় না। তারা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে। আজকের ক্লাস 9-এর ইতিহাসের চতুর্থ চ্যাপ্টার ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে আমি কয়েকটা ভিডিও তোমাদের দিয়েছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটে এবং ইউরোপের অন্যান্য দেশেও শিল্প বিপ্লব ঘটেছে। কিন্তু তোমরা জানো যে ইংল্যান্ডেই প্রথম শিল্প বিপ্লব ঘটেছে এবং ইংল্যান্ডেই শিল্প বিপ্লব ঘটার পশ্চাতে যে কারণ, একাধিক কারণ, অনেকগুলো কারণ, তার উপর আমি একটা ভিডিও দিয়েছি, সেটা তোমরা দেখছো, শুনছো। আজকের ভিডিওতে অন্যান্য দেশে কেন শিল্প বিপ্লব ঘটল না, কি সমস্যা ছিল এবং সেই সব দেশে শিল্প বিপ্লব পরবর্তীকালে ঘটেছে, কেন পরবর্তীকালে ঘটল, সেগুলো আমরা আলোচনার মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করব। দেখো, ইংল্যান্ডে ধীরে ধীরে শিল্প বিপ্লব ঘটে। আমরা কথা জানি যে ইংল্যান্ডে সপ্তদশ শতকে শিল্প বিপ্লব শুরু হয়, কিন্তু শিল্প বিপ্লবের সময়কাল হিসাবে আমরা অষ্টাদশ শতকের মাঝামাঝি সময় থেকেই ধরি। তো ফ্রান্সে পরবর্তীকালে শিল্প বিপ্লব ঘটেছে, হল্যান্ডে শিল্প বিপ্লব পরবর্তীকালে দেখা দিয়েছে, বেলজিয়ামে, জার্মানিতে, রাশিয়াতে, সুইডেনে, স্পেনে, অস্ট্রিয়া, স্যাক্সনি, তারপর তোমার ইউরোপের আরও অনেক দেশে শিল্প বিপ্লব ছড়িয়ে পড়েছে। ইংল্যান্ডে শিল্প বিপ্লব সীমাবদ্ধ থাকেনি। তবে অন্যান্য দেশের যে শিল্প বিপ্লব, যেসব দেশের আমি নাম উল্লেখ করলাম, এই সব দেশে যে শিল্প বিপ্লব আর ইংল্যান্ডের শিল্প বিপ্লব, তার মধ্যে পার্থক্য আছে। পার্থক্য কেন হলো আমরা পয়েন্ট আকারে তুলে ধরবো। 1 নম্বর পয়েন্ট, শিল্প বিপ্লব ঘটার ক্ষেত্রে কাঁচামাল দরকার। শিল্পে, কারখানাতে যে শিল্পজাত দ্রব্য তৈরি হবে, সেই দ্রব্য তৈরি করার ক্ষেত্রে কৃষি থেকে কাঁচামাল আসে, সেই কাঁচামাল দরকার। এখন ইংল্যান্ডের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ক্ষেত্রে যে কাঁচামাল ইংল্যান্ড পেয়েছে, তা অন্যান্য দেশ, জার্মানি, ফ্রান্স, এই সমস্ত দেশ কিন্তু কাঁচামাল পায়নি। সে দেশে কৃষির উন্নতি হয়নি, বা এই সমস্ত দেশগুলির কোনো উপনিবেশ ছিল না। ইংল্যান্ডের বহু উপনিবেশ ছিল, ভারত ইংল্যান্ডের উপনিবেশ ছিল। তোমরা জানো যে আজকে যে সুপার পাওয়ার স্টেট মার্কিন যুক্তরাষ্ট্র, সেও পরাধীন ছিল। তার উপরে ইংল্যান্ডের
উপনিবেশ ছিল, 13টি উপনিবেশ ছিল, আর 13টি উপনিবেশ মিলে আজকে ইউএসএ বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তৈরি হয়েছে। তাহলে আমরা দেখছি যে ইংল্যান্ড বহু উপনিবেশ স্থাপন করে তাদের শাসন কায়েম করেছে এবং সেই সমস্ত উপনিবেশিক উপনিবেশের ভূখণ্ড থেকে কাঁচামাল নিয়ে এসে নিজের দেশে শিল্পায়ন ঘটিয়েছে। এবং আরেকটি কথা, যে শিল্পজাত যে দ্রব্য সেটাও কিন্তু বিক্রি করার জায়গা ইংল্যান্ডে ছিল। জার্মানি, অস্ট্রিয়া, ফ্রান্স, বেলজিয়াম, রাশিয়া, এইসব দেশের শিল্প তৈরি করার জন্য যে কাঁচামাল সেটা তো ছিলই না, তাদের উপনিবেশ ছিল না। আবার যেটুকু তারা শিল্পজাত দ্রব্য পরবর্তীকালে উৎপাদন করেছে সেগুলি বিক্রি করার বাজার তাদের ছিল না, যেটা ইংল্যান্ডের বহু বাজার ছিল। ইংল্যান্ডের তোমার মানে গোটা ওয়ার্ল্ডে তার আধিপত্য ছিল, আর তার দ্রব্য এককভাবে ইংল্যান্ডি দ্রব্য সাপ্লাই দিয়েছে এবং সেখান থেকে প্রচুর কাঁচামাল তারা নিয়ে এসেছে আর দ্রব্যের যোগান দিয়েছে। এবার তার ফলে ইংল্যান্ডের শিল্পের উন্নয়নের গতি আরও বেড়েছে। দেখো, সারপ্লাস গুডস অর্থাৎ বাড়তি যে দ্রব্য ইংল্যান্ড তৈরি করছে সেটা তো বিভিন্ন দেশে বিক্রি করতে হবে, সেটা ইংল্যান্ড বিক্রি করতে পেরেছে, কিন্তু অন্যান্য দেশ বিক্রি করতে পারেনি। তাহলে মার্কেটের যে সুবিধা, কাঁচামাল পাওয়ার ক্ষেত্রে যে সুবিধা, সেই সুবিধা ইংল্যান্ড পেয়েছে, অন্যান্য দেশ পায়নি। আর দ্রব্য বেচার জন্য যে মার্কেট বা বাজার, সেটা ইংল্যান্ড পেয়েছে, অন্যান্য দেশ পায়নি। নাম্বার 2, দেখো ইংল্যান্ডের মানে যে শিল্প বিপ্লব প্রথম হয়েছে, তাই ইংল্যান্ড ইউরোপে একটা শিক্ষক হিসাবে তোমার কাজ করেছে, ভূমিকা পালন করেছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ক্ষেত্রে। ইংল্যান্ডে প্রথম বৈজ্ঞানিক আবিষ্কার হয়েছে। ইংল্যান্ডে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য যে বৈজ্ঞানিক আবিষ্কার সেখানে আমরা দেখেছি, আর বিভিন্ন সায়েন্টিস্ট ইংল্যান্ডে জন্ম লাভ করেছে। তারা বহু শিল্প বিপ্লবের যে যন্ত্রপাতি তারা আবিষ্কার করেছে। যেমন জন কে উড়ন্ত মাকু তৈরি করেছেন। তো উড়ন্ত মাকু দিয়ে সুন্দর কাপড় বোনা সম্ভব হতো। তারপর আর্করাইট ওয়াটার ফ্রেম তৈরি করেছে, সূক্ষ্ম সুতো কাটার জন্য ওয়াটার ফ্রেম। জেমস ওয়াট বাষ্পীয় শক্তি আবিষ্কার করেছে। তাহলে দেখা যাচ্ছে যে এই সমস্ত যে আবিষ্কার সেটা ইংল্যান্ডে হয়েছে, অন্যান্য দেশে হয়নি। বিভিন্ন যন্ত্রপাতি, বিভিন্ন প্রযুক্তি, বড় বড় মেশিন ইংল্যান্ডে আবিষ্কার হয়েছে এবং সেগুলি প্রয়োগ হয়েছে। শিল্প বিপ্লবের তোমার অনুকূল যে পরিবেশ সেটা গড়ে উঠেছিল ইংল্যান্ডে। পরবর্তীকালে এই ইংল্যান্ড থেকে ফ্রান্স, জার্মানি, রাশিয়া প্রযুক্তি অনুকরণ করে প্রযুক্তি তৈরি করবার চেষ্টা করেছে এবং প্রযুক্তি ইংল্যান্ড থেকে কিনেছে। তারা অনেক পরে তাদের দেশে শিল্প বিপ্লবের যে পরিকাঠামো সেটা তৈরি করবার উদ্যোগ নিয়েছে, কিন্তু এক্ষেত্রে ইংল্যান্ডে তারা গিয়েছে, ইংল্যান্ড থেকে তারা তাদের যে আবিষ্কার সেগুলোকে অনুসরণ করেছে এবং তাদের কাছ থেকে শিল্প বিপ্লবের নিয়মকানুন শিখেছে। সুতরাং ইংল্যান্ডের যে শিল্প বিপ্লবের মডেল, সেই মডেলগুলো ইউরোপের অন্যান্য দেশ গ্রহণ করেছে। তাই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ক্ষেত্রে ইংল্যান্ড একটা মডেল হিসাবে গণ্য হয়েছে এবং এই মডেলকে ইউরোপের অন্যান্য দেশ অনুকরণ করেছে। 3 নাম্বার, দেখো ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব হয়েছে তার জন্যে
শিল্প বিপ্লবের ক্ষেত্র বা প্রস্তুতি দরকার। অন্যান্য দেশ এই প্রস্তুতি নিতে পারেনি। জার্মানিতে শিল্প বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে পারেনি। তারপরে জার্মানিতে প্রস্তুতি নিচ্ছে অনেক পরে। বিসমার্কের নেতৃত্বে জার্মানিতে তোমার শিল্প বিপ্লব ঘটে। ফ্রান্সেও শিল্প বিপ্লবের ক্ষেত্রে প্রস্তুতি নিয়েছে অনেক পরে। কিন্তু ইংল্যান্ড দীর্ঘ সময় ধরে ইংল্যান্ডে আমি আগেই বলেছি সপ্তদশ শতকে শিল্প বিপ্লবের সূচনা শুরু হয়। কি করে শিল্প বিপ্লব ঘটাতে হবে তার ক্ষেত্র তারা তৈরি করেছে বহুদিন ধরে। প্রথমেই আমি এই শিল্প বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত করার ক্ষেত্রে ইংল্যান্ডে আমরা দেখব 4টি জিনিস ইংল্যান্ডে বিস্তার লাভ করেছে বা 4টি জিনিস বেশি গুরুত্ব লাভ করেছে। সে এক নম্বর হচ্ছে জনসংখ্যা। ইংল্যান্ডে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে তারা কৃষিতে বেকার হয়েছে। তার কৃষিতে আধুনিক যন্ত্রপাতি, কৃষি বিপ্লব হয়েছে। কৃষি বিপ্লবের ফলে আধুনিক যন্ত্রপাতি তাদের কৃষিতে প্রয়োগ করেছে। তারপরে কৃষিতে লোকের প্রয়োজন কম হয়েছে, তখন কৃষিতে ছদ্মবেশী বেকার সৃষ্টি হয়। সেই ছদ্মবেশী বেকার তারা শিল্পে কাজ করে এবং অল্প মজুরিতে তারা শিল্প যোগ দেয় শ্রমিক হিসাবে। তাহলে আমরা বলতে পারি যে জনসংখ্যা বৃদ্ধি এটা ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত করেছে। নাম্বার 2, দেখো দীর্ঘদিনের প্রস্তুতির মধ্যে কৃষি বিপ্লব আমরা বলতে পারি। কৃষি বিপ্লব শিল্প বিপ্লবের ক্ষেত্র তৈরি করতে সাহায্য করেছে। কৃষি বিপ্লব, কৃষি ক্ষেত্রে যে উৎপাদন সেটা ইংল্যান্ডেই প্রথম হয় এবং অন্যান্য দেশে কৃষি বিপ্লব অনেক পরে হয়েছে, কিন্তু ইংল্যান্ডে প্রথম হয়েছে। যাই কৃষি ক্ষেত্রে যে উৎপাদন বৃদ্ধি, তার ফলে কাঁচামাল পাওয়া সম্ভব হয়েছে শিল্পে। তাহলে কৃষি বিপ্লব ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত করেছে। 3 নম্বর, বাণিজ্যিক বিপ্লব। ব্যবসা বাণিজ্যে ইংল্যান্ডে প্রথম উন্নতি হয়েছে। ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, রাশিয়া, সুইডেন এইসব দেশে কিন্তু তোমার বাণিজ্যের উন্নতি হয়নি। ইংল্যান্ডের যে বাণিজ্যিক উন্নতি, ইংল্যান্ড বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য করেছে। ইংল্যান্ড তার দ্রব্য বিক্রি করবার জন্য বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। জলপথে যোগাযোগ ব্যবস্থাকে তারা কাজে লাগিয়েছে। এইভাবে তোমার বাণিজ্যিক যে বিপ্লব সেটা ইংল্যান্ডে ঘটে, কিন্তু ইউরোপের অন্যান্য দেশে ঘটেনি। তাই ইংল্যান্ডেই তোমার দীর্ঘ প্রস্তুতি শিল্প বিপ্লবের জন্য তৈরি হয়। 4 নম্বর কি ক্ষেত্র শিল্প বিপ্লবের ক্ষেত্র তৈরি করার ক্ষেত্রে পরিবহন মানে কি শিল্পে কাঁচামাল বহন করে আনতে হবে শিল্পে উৎপাদনের জন্য। আবার শিল্প থেকে যে দ্রব্য তৈরি হচ্ছে সেটা বাজারে বিভিন্ন দেশে এবং আভ্যন্তরীণ ক্ষেত্রে নিয়ে যেতে হবে। তা এখানে ধরো একটা বুঝতেই পারছো যে পরিবহন ব্যবস্থার উন্নতি যেটা ইংল্যান্ডে ঘটেছে সেটা কিন্তু অন্যান্য দেশে ঘটেনি। রেলপথ স্থাপন করেছে, অনেক দূর পর্যন্ত রেল লাইন ইংল্যান্ড তৈরি করতে পেরেছে, যেটা অন্যান্য দেশ করতে পারেনি। তাহলে পরিবহনের ক্ষেত্রে যে বিপ্লব, সেই বিপ্লবটা ইংল্যান্ডে হয়েছিল, অন্যান্য দেশে অনেক পরে হয়েছে, কিন্তু হয়নি প্রথমে, যার ফলে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত হয়েছে। 5 নম্বর, দেখো ফ্রান্সে সামন্ততন্ত্র ছিল অনেক দিন ধরে। সামন্ততন্ত্রের বিরুদ্ধেই ফরাসি বিপ্লব, কিন্তু ইংল্যান্ডে সামন্ততন্ত্রে উচ্ছেদ হয়েছে অনেক আগে। তাই ইংল্যান্ডে বুর্জোয়া শ্রেণী সে দেশের রাজনৈতিক ক্ষমতায় আগে এসেছে। তোমরা জানো যে ফরাসি বিপ্লবের 101 বছর আগে, অর্থাৎ 1688 সালে গৌরবময় বিপ্লবের মাধ্যমে, এটাকে রাজনৈতিক বিপ্লব বলা হয়, অর্থাৎ শাসন ব্যবস্থাতে ব্যাপক পরিবর্তন এসেছে। যেখানে চরম রাজতন্ত্র ছিল এবং পার্লামেন্টকে সামন্ত প্রভুরা, জমিদার জোরদাররা নিজেদের স্বার্থে ব্যবহার করত, সেই জায়গায় পার্লামেন্টে ধনী বুর্জোয়া কারা, যারা শিল্পের মালিক, প্রচুর অর্থ আছে, ব্যবসা বাণিজ্যের জন্য মূলধন আছে, হ্যাঁ, তারা হলো বুর্জোয়া শ্রেণী। তো এই শ্রেণী
এই শ্রেণী ইংল্যান্ডে তোমার শিল্প বিপ্লব ঘটাতে সাহায্য করেছে। তো তারা শ্রেণী হিসাবে গণ্য হয়েছে ইংল্যান্ডে প্রথম, কিন্তু ইউরোপের অন্যান্য দেশে বুর্জোয়া শ্রেণী সাহায্য করতে পারেনি, ফ্রান্সে সাহায্য করতে পারেনি। তাহলে আমরা দেখলাম যে 5টা বিষয় ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত করেছে, কিন্তু অন্যান্য দেশের, ইউরোপের অন্যান্য দেশে এইগুলো ছিল না, যার জন্য শিল্প বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত হয়নি। 4 নাম্বার পয়েন্ট আমি বলবো যে ইংল্যান্ডে ইউকে বা ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য, অনেক কথা এগুলো শিখে নিবে, ব্যক্তিগত বণিকদের উৎসাহ দেওয়া হয়েছিল। ব্যক্তিগত বণিকদের, যারা ব্যবসায়ী, তারা বণিক, তাদেরকে উৎসাহ দিয়েছে। সরকার সরাসরিভাবে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটায়নি। দেখো, ভারতে যে উপনিবেশ ছিল ইংরেজ সরকারের, প্রথমে তো কোম্পানি এখানে ব্যবসা করতে এসছে, তা কোম্পানিকে পারমিশন দিয়েছে। 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে, আর 1607 বছর পরে ভারত ভূখণ্ডে ব্যবসা করবার অনুমতি ইংরেজ সরকার দিয়েছে। আবার ইংরেজ সরকার কোম্পানিকে অনুমতি দিয়েছে পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া আধিপত্য বন্ধ করার জন্য সনদ আইন পাশ করেছে 1813 সালে। তাহলে আমরা দেখছি যে ইংল্যান্ড যেভাবে ব্যক্তিগত উদ্যোগকে, কোম্পানিকে শিল্প উৎপাদনে উৎসাহ দিয়েছে সরাসরিভাবে, কিন্তু ফ্রান্স, জার্মানি, অন্য দেশ শিল্প উৎপাদনে ব্যক্তিগত উদ্যোগকে তেমন গুরুত্ব দেয়নি। ফ্রান্সের সরকার নিজের উদ্যোগে শিল্পকে গুরুত্ব দিয়েছে। ইংল্যান্ড অবাধ ব্যবসা বাণিজ্যকে গুরুত্ব দিয়েছে। তোমরা জানো যে 1776 সালে, কি বললাম, 1776 সালে তোমার ইংল্যান্ডের একজন অর্থনীতিবিদ, তিনি হলো অ্যাডাম স্মিথ, তিনি বুর্জোয়া অর্থনীতিবিদ। তো বুর্জোয়া অর্থনীতিবিদ কাকে বলে? বুর্জোয়া অর্থনীতিবিদ হলো, যে আমি বলেছি, ধনিক শ্রেণী, ব্যবসায়ী শ্রেণী, প্রচুর মূলধন, মানে সম্পদের অধিকারী, এবং সেই মূলধনকে তারা শিল্পে বিনিয়োগ করে। শিল্পে খাটানো, উৎপাদন বাড়ানো, এটাকে বিনিয়োগ বলা হয়। অর্থ যদি খাওয়া পড়া সংসারে ব্যয় হয়, যেটা ব্যয় করে আর রিটার্ন আসবে না, তাকে বিনিয়োগ বলা যাবে না। তো উৎপাদন করার ক্ষেত্রে যে অর্থ, যেটা অবাধ যে ব্যবসা বাণিজ্য, এটা এই অ্যাডাম স্মিথ তার দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থে বলেছেন। দেখো, অ্যাডাম স্মিথ 1776 সালে বই লিখেছেন। আমেরিকার স্বাধীনতা যুদ্ধ এই সালেই শুরু হয়েছিল। তো যাই হোক, এইরকম একটা অর্থনীতি ইংল্যান্ডে ছিল, যা অন্য দেশে ছিল না। ফরাসি বিপ্লব হয়েছে অনেক পরে তোমার বিপ্লব হয়েছে। তো সেখানে ইংল্যান্ডের কাছ থেকে, অ্যাডাম স্মিথের কাছ থেকে, সে কুইজনে মেরাবু, এরা বুর্জোয়া অর্থনীতিকে তোমার অ্যাকসেপ্ট করেছে। তাহলে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হবে, এটা আমাদের জানা কথা। তা অবাধ যে ব্যবসা বাণিজ্য, অবাধ মানে কোনো বাধা থাকবে না ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে। শিল্প উৎপাদন করবে, ব্যক্তিগত মালিকানায় শিল্পের মালিক উৎপাদন করবে, সেখানে কোনো রকমের বাধা গভর্নমেন্ট দেবে না। ব্যক্তিগত উদ্যোগে উৎসাহ দেবে। গভর্নমেন্ট পলিসি এমনভাবে তৈরি করেছে ইংল্যান্ড, সেখানে উৎসাহ দিয়েছে। আর উপনিবেশ স্থাপনে উদ্যোগ নিয়েছে ইংরেজ সরকার, উপনিবেশ স্থাপনে উদ্যোগ নিয়েছে। যখন দেখেছে উপনিবেশ হারিয়ে যাবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ক্ষমতা ইংরেজ সরকার 1857 সালে মহাবিদ্রোহের পরে তোমরা দেখেছো ক্ষমতা নিয়েছে। কিন্তু উপনিবেশকে বজায় রাখতে হবে। উপনিবেশ বজায় রাখলে কী হবে? ইংল্যান্ডের তৈরি শিল্পজাত দ্রব্য বিক্রি করা সম্ভব। এবং আমেরিকাও তারা সহজে ছাড়েনি। আমেরিকার 13টি উপনিবেশের জনগণ জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে 1776 সালে যুদ্ধ শুরু করে ইংল্যান্ডের বিরুদ্ধে, এবং এই যুদ্ধ 83 সাল পর্যন্ত চলে। 83 সালে আমেরিকা স্বাধীনতা পেয়েছে। যাই হোক, নতুন নতুন বাজার তৈরি করা, এটা গভর্নমেন্ট উদ্যোগ নিয়েছে। আর উৎপাদনের ক্ষেত্রে
ব্যক্তিগত উদ্যোগকে গুরুত্ব দিয়েছে। দেখো, ব্যক্তিগত উদ্যোগ এটা উদারনীতিবাদ, আমি অনেক ভিডিওতে বলেছি উদারনীতিবাদ। উদারনীতিবাদের বিভিন্ন বক্তব্য আছে, তার মধ্যে ব্যক্তি স্বাধীনতা মানে মূল কথা, ব্যক্তি স্বাধীনতা, তারপরে উৎপাদনে ব্যক্তিগত মালিকানা, উৎপাদনে ব্যক্তিগত মালিকানা, রাষ্ট্রীয় মালিকানা নয়। আর উৎপাদিত পণ্য যাতে বিক্রি করতে পারে তার ব্যবস্থা করা, অবাধে মানুষ চলতে ফিরতে পারবে, অবাধে উৎপাদন করতে পারবে, এগুলো হচ্ছে অর্থনৈতিক দিক। উদারনীতিবাদ রাজনৈতিক তত্ত্ব। এখানে মানুষের রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, তোমার স্বাধীনভাবে স্থায়ীভাবে বসবাস করবার অধিকার, বিভিন্ন ধরনের অধিকার এবং স্বাধীনতা পাবে মানুষ। আর অবাধে বিচার বিভাগ নিরপেক্ষ থাকবে, স্বাধীনতা থাকবে, একাধিক রাজনৈতিক দল ব্যবস্থা থাকবে, তাদের মধ্যে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হবে, যে দল জিতবে সেই দল সরকার তৈরি করবে, অর্থাৎ জনগণের হাতে তোমার ক্ষমতায় আসবে। এই যে উদারনীতিবাদ, এটা ইংল্যান্ডে ব্যাপকভাবে ছিল, যেটা অন্যান্য দেশে ছিল না। ইংল্যান্ডে যখন ধরো উদারনীতিবাদী শাসন চলছে, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, পার্লামেন্টে নির্বাচিত প্রতিনিধি তারাই ক্ষমতা ভোগ করছে, এইসব ব্যবস্থা তো ছিল না। তোমরা জানো যে অস্ট্রিয়াতে ছিল না। হ্যাঁ, অস্ট্রিয়াতে ওই যে নেপোলিয়ন বোনাপার্ট ইংল্যান্ডের বিরুদ্ধে সমুদ্র অবরোধ করেছিল, তখন তো ইংল্যান্ডের দ্রব্য অস্ট্রিয়ায় যেত, তার আগে বাধা দিয়েছিল নেপোলিয়ন, ঠেকাতে পারেনি, রাশিয়ায় যেত, ইটালির ছোট ছোট রাজ্যগুলিতে যেত, তারপরে জার্মানির 39টা রাজ্যে যেত। তাহলে এই আবার এমনকি ফ্রান্স যেত, ফ্রান্স অবরোধ ঘোষণা করলো, তার নিজের দেশের দ্রব্য তারা ইংল্যান্ড থেকে কিনতে বাধ্য হতো। তাহলে আমরা দেখছি যে নতুন নতুন বাজার তৈরি হয়েছে। অন্যান্য দেশে এই ব্যক্তিগত উদ্যোগের অভাব ছিল। তোমার সরকারি উদ্যোগে আমরা বলবো যে ধরো ফ্রান্সে লুই ফিলিপের কথা তোমরা জানো, যে জুলাই বিপ্লবের তোমার দশম চার্লসের বিরুদ্ধে জুলাই বিপ্লব হয়। সেই বিপ্লবের মধ্য দিয়ে জনগণ তোমার লুই ফিলিপকে রাজা করেন। লুই ফিলিপ তোমার 18 বছর, 1830 থেকে 1848 এই সময়ে শিল্প বিপ্লব ঘটানোর জন্যে উদ্যোগ গ্রহণ করেছিল সরকারিভাবে, কিন্তু তাতে পুরোপুরি সফল হয়নি, কিছুটা সফল হয়েছে। তা জার্মানিতে তোমরা জানো যে অনেক পরে শিল্প বিপ্লব হয়েছে। যখন বাজার সব ইংল্যান্ড দখল করে আসে, তখন জার্মানি ঐক্যবদ্ধ হলো বিসমার্কের নেতৃত্বে। 3টি দেশের বিরুদ্ধে বিসমার্ক যুদ্ধ করে, তার নেতৃত্বে যুদ্ধ হয়। সেটা হলো সেডানের বিরুদ্ধে যুদ্ধ, তারপরে অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ, তারপরে তোমার ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ, ভুল বললাম, ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ তোমার বিসমার্কের নেতৃত্বে হয়। তারপরে অস্ট্রিয়ার বিরুদ্ধে শ্যাডোয়ার যুদ্ধ হয়, আর ফ্রান্সের বিরুদ্ধে তোমার সেডানের যুদ্ধ হয়। 3টি যুদ্ধ করে বিসমার্ক ক্ষমতা আসেন এবং বিসমার্ক 20 বছরে জার্মানিতে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ঘটিয়েছেন। তাহলে জার্মানিতেও আমরা দেখছি শিল্প বিপ্লব হয়েছে, কিন্তু অনেক পরে। আমরা ফ্রান্সেও দেখলাম শিল্প বিপ্লব হয়েছে অনেক পরে। যাই হোক, আমরা দেখব যে শিল্প বিপ্লবের ক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগ ইংল্যান্ড চেয়ে বেশি ছিল, তাই সেখানে আগে শিল্প বিপ্লব হয়েছে। 5 নাম্বার, শিল্প সংরক্ষণ নীতি। শিল্প সংরক্ষণ নীতি কি? ধরো শিল্পকে রক্ষা করতে হবে, ব্যক্তিগত উদ্যোগে শিল্প কারখানা গড়ে উঠছে, এবার সেই ব্যক্তি মালিকের উপর, শিল্পের মালিকের উপর প্রচুর কর বসাচ্ছে সরকার। তো বেশি কর বসালে তো জিনিস অল্প দামে বেচতে পারবে না, কর দিতেই তো অনেকটা খরচ হয়ে যাবে দ্রব্যের উপর, তাহলে দ্রব্যকে বেশি দামে বেচতে হবে। তাই শিল্পে মানে কর কমানোর নীতি ইংল্যান্ড নিয়েছিল, যার ফলে ইংল্যান্ডের শিল্পপতিরা, ধনীরা, বুর্জোয়ারা, হ্যাঁ, তারা দ্রব্য উৎপাদন করে বিদেশে বিক্রি করতে পেরেছে এবং অল্প দামে তারা বেচতে পেরেছে। বিদেশে মার্কেটও তাদের ছিল, আর আমদানি তারা কম করেছে। কিন্তু অন্যান্য দেশ এই শিল্প সংরক্ষণ নীতি গ্রহণ করতে পারেনি। শিল্পকে রক্ষা করতে হবে, তার জন্য শিল্প উৎপাদনের মালিকের উপর কর কমাতে হবে। এইটা কিন্তু ইংল্যান্ড করতে পেরেছে, কিন্তু অন্যান্য দেশ পারেনি। 6 নাম্বার, দেখো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন তাহলে বিভিন্ন দেশে
হয়েছে, পরবর্তীকালে হয়েছে অন্যান্য দেশে, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে গতি সেটা কিন্তু সব দেশে সমান হয়নি। দেখো জার্মানিতে শিল্প বিপ্লব হলো, তার মার্কেট দখলের জন্য সে চেষ্টা করেছে, তার জন্য যুদ্ধের আবহাওয়া তৈরি করেছে। কাইজার দ্বিতীয় উইলিয়াম তোমার প্রথম মহাযুদ্ধের জন্য অনেকটা বেশি পরিমাণে দায়ী, তার কারণ তাকে বাজার দখল করতে হবে, কিন্তু বাজার তো তার আগেই দখল করে আছে ইংল্যান্ড। হ্যাঁ, তার ফলে শিল্পের উন্নতি, তার ফলে কিন্তু সাম্রাজ্যবাদী মনোভাব জার্মানিতে দেখা দিয়েছে এবং প্রথম বিশ্বযুদ্ধ দেখা দিয়েছে। উগ্র জাতীয়তাবাদ, বিকৃত জাতীয়তাবাদ, তারপর জাতিবিদ্বেষ, এই সমস্তগুলো তৈরি হয়েছে। যাই হোক, আমরা শিল্প বিপ্লব বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে ঘটেছে, এই কারণে আমরা কম্পেয়ার আলোচনা করলাম। একটা কথা মনে রাখবা যে শিল্পের উন্নতি মানে মুষ্টিমেয় ব্যক্তির উদ্যোগে উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদিত পণ্য বাজারে বিক্রি করে তার যে লাভ, সেই লাভ কিন্তু মূলধনে, সেই লাভ আবার মূলধনে পরিণত হয়, ক্যাপিটালে পরিণত হয় এবং ব্যক্তিগত মালিকানা অর্থাৎ মালিকদের মূলধন জমে। এখানে শ্রমিক শোষিত হয়, শ্রমিকের আর্থিক আয় খুব কম মজুরিতে তাদের কাজ করতে বাধ্য হয়। যাই হোক, শিল্প বিপ্লব পুঁজিবাদী অর্থনীতির সঙ্গে যুক্ত। পুঁজিবাদী মানে কি? মূলধন ভিত্তিক অর্থনীতি। মূলধনের দাম আছে, মূলধনকে খাটাতে হবে। এখন একটা কথা আমি আজকে ভিডিও যে আলোচনা করলাম, সেই সময়ে যে উৎপাদন হতো তাতে শ্রমিক বেশি লাগতো, কিন্তু আজকের যে শিল্পায়ন, এখানে বেশি শ্রমিক লাগে না। তাই আমি একটা টার্ম ব্যবহার করছি, তখনকার শিল্প উৎপাদন হতো, সেটাকে উৎপাদন পদ্ধতি মানে বলা হতো লেবার ইন্টেন্সিভ মেথড, অর্থাৎ শ্রম প্রগাঢ় নীতি, অর্থাৎ শ্রমিক বেশি মূলধন কম। আর আধুনিক যুগে যে শিল্পায়ন, সেখানে ক্যাপিটাল ইন্টেন্সিভ মেথড, অর্থাৎ শ্রমিক কম লাগছে, সেখানে মেশিন বেশি অর্থাৎ মূলধন বেশি, এইভাবে উৎপাদন হয়। তাহলে আজকে শিল্পায়ন কিন্তু বেকার সমস্যা সৃষ্টি করবে। আজকে শ্রমিক কিন্তু বেশি কাজ পাবে না আজকের দিনের শিল্পায়নে, কিন্তু সেদিনকার যে শিল্প বিপ্লব যেটা ইংল্যান্ডে প্রথম ঘটেছিল এবং বিভিন্ন দেশে ঘটেছিল, সেখানে কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মানে, কিন্তু আজকে অনেকে বলে যে শিল্প হলে লোকে কাজ পাবে, এটা ভুল ধারণা। তার কারণ আজকের শিল্পে ক্যাপিটাল ইন্টেন্সিভ মেথড উৎপাদন হয়, ক্যাপিটাল দরকার, শ্রমিক কম দরকার, সব মেশিনে কাজ হচ্ছে, কম্পিউটারে কাজ হচ্ছে, মেশিনে কাজ হচ্ছে, উৎপাদন অল্প সময়ে উৎপাদন জাইগান্টিক ফিগারে উৎপাদন হচ্ছে। যাই হোক, পুঁজিপতিরা একটা বিভিন্ন রূপ নেয়, বিভিন্ন সময়ে গিরগিটির মতো রং পাল্টায়, এক একটা সময়ে এক একটা রং পাল্টায়। বিভিন্ন দেশের পুঁজিপতিদের মধ্যে দ্বন্দ্ব আছে। যাই হোক, আমি পরবর্তীকালে আলোচনা করব, লেনিনের আলোচনাতে আরও ভালো আলোচনা করব। আশা করি আজকের এই ভিডিও তোমরা বুঝতে পারলে যে ইউরোপের বিভিন্ন দেশে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল, সেই রেভলিউশনগুলো ইংল্যান্ডে প্রথম হয়েছিল। কেন প্রথম হয়েছিল তার প্রশ্ন আলাদা ভিডিও আছে আমার, কিন্তু আজকের যে ভিডিও সেটা হলো কম্পেয়ার করে আলোচনা করেছি। ফ্রান্সে শিল্প বিপ্লব কখন হয়েছে, জার্মানিতে কখন হয়েছে, তারপরে অস্ট্রিয়াতে কখন হয়েছে, হ্যাঁ, এই সমস্ত আলোচনাগুলো আজকের ভিডিওর কাছে তুলে ধরেছি। তোমরা ভালো করে ভিডিও শুনবে এবং আশা করি তোমরা ভালো থাকবে, এই বলে আজকের আলোচনা শেষ করলাম।